আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। গার্ডিয়ান মিডওয়াইফ প্রিলিমিনারি প্রস্তুতির পক্ষ থেকে। আপনারা যারা রেজিস্টার্ড মিডওয়াইফ আছেন বাংলাদেশে, আপনাদের জন্য আপনারা সবাই জানেন যে একটা বড় সংখ্যক নিয়োগ হয়তো সামনে হতে যাচ্ছে এবং আ এই নিয়োগে হয়তো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক হয়তো বলেছেন যে ১০,০০০ আসলে এত হবে না। ওকে? সো এইটা হয়তো আরেকটু কম সংখ্যক হবে। কারণ বাংলাদেশে তো এত পরিমাণ মিডওয়াইফ নাই এই মুহূর্তে, কেমন? ওকে। আর এজন্য আমাদের আ আ মিডওয়াইফ আপনারা যারা আছেন, আপনাদের এই মুহূর্তে যেটা করণীয় আ সেটি হচ্ছে যে ভালো করে একটা প্রস্তুতি নেয়া, যাতে করে আগামীতে যতজনই মিডওয়াইফ নিয়োগ হোক হয়তো ১,০০০ বা ২,০০০ হতে পারে বা সর্বোচ্চ ৩,০০০ হতে পারে। ওকে? হয়তো সামনে ২ বছর, ৩ বছর, ৫ বছরের মধ্যে ১০,০০০ নিয়োগ হতে পারে মিডওয়াইফদের। কেমন? এমন একটি সংবাদ আমরা দেখেছি এবং আপনারাও দেখেছেন সবাই। কিন্তু প্রস্তুতির বিকল্প নাই। নিয়োগ যেদিনই হোক, আপনার যদি সেই নিয়োগে যদি নিজেকে ভালো করতে হয়, অবশ্যই আপনাকে প্রিলিমিনারি, লিখিত এবং ভাইভাই ৩ টাতে আপনার খুব ভালো একটা প্রিপারেশন প্রয়োজন। সো ফার্স্ট স্টেজে আপনারা যারা ১০ম গ্রেডে যারা মিডওয়াইফ আপনারা যারা আছেন, আপনাদের যে পরীক্ষাটি হবে, যে নিয়োগ পরীক্ষাটা হবে, সেটি কিন্তু ৩ টে স্টেজে হয়ে থাকে। ইতিমধ্যে অনেক পরীক্ষাই কিন্তু হয়েছে, কেমন? এবং আপনাদের অনেক সিনিয়র যারা আছে তারা কিন্তু অলরেডি গভর্নমেন্ট জবে আছে, কেমন? ওকে। তো এজন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকেই প্রিলির প্রস্তুতিটা খুব ভালো করে নিতে হবে। বিকজ অফ এটা হচ্ছে আপনার জন্য একটা ফার্স্ট স্টেজ এবং প্রিলির প্রস্তুতি যার যত ভালো হবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, কেমন? ওকে। আর আপনাদের ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই আ পরীক্ষা দিয়েছেন এর আগে, হয়তো অনেকের জব হয়নি। বিকজ অফ আ আপনাদের ল্যাক অফ প্রিপারেশন ছিল। হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের প্রিপারেশন ভালো ছিল না। যেহেতু আ আপনার টোটাল ৪ টা সাবজেক্টে পরীক্ষা হয়ে থাকে। আপনারা সবাই জানেন যে মিডওয়াইফারি যে নিয়োগের যে প্রিলিমিনারি যে পরীক্ষা হয়ে থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং মিডওয়াইফারি টেকনিক্যাল পার্ট। এই টোটাল 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। এখানে বাংলায় ২০ মার্ক থাকে, ইংলিশে ২০ মার্ক থাকে। তারপর যে সাধারণ জ্ঞানে ২০ মার্ক থাকে এবং মিডওয়াইফারি যে পার্টটা আছে বা মিডওয়াইফারি যে টেকনিক্যাল যে পার্টটা আছে, সেই মিডওয়াইফারি টেকনিক্যালে হচ্ছে আপনার 40 মার্কস থাকে। কেমন? তো আপনাদের জন্য খুবই একটা কম্পিটিটিভ এক্সাম। আর যেহেতু আপনাদের এই যেহেতু এটা একটা টেকনিক্যাল নিয়োগ, এখানে মিডওয়াইফ ছাড়া আর কেউই সেখানে আবেদন করতে পারে না। এটা আপনাদের জন্য একটা গুড লাক। ওকে? সুতরাং আপনাদের সবারই উচিত হবে এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিয়ে আ মিডওয়াইফারি যে পরীক্ষাটা হবে নিয়োগের আগামীতে, সেই পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করা। এটাই হচ্ছে আপনাদের জন্য এটাই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে মানে বিগ একটা অপরচুনিটি যে আপনারা হাতে সময় পাচ্ছেন। ওকে? দেখবেন যে আপনারা যারা বিসিএস ক্যাডার হয় বা অন্যান্য গ্রেডের যারা যে জবগুলো আছে, সেখানে আপনারা দেখবেন যে আ একজন শিক্ষার্থী সে অনার্স থাকা অবস্থায় সে হচ্ছে প্রস্তুতি শুরু করে। দেখবেন যে বিসিএস ক্যাডার যারা হয় তারা ২ থেকে ৩ বছর ৪ বছর ১ম বিসিএস এ কিন্তু বিসিএস ক্যাডার খুব কম হয়। খুব। হয়তো 5% অথবা ১০%। বাকিরা কিন্তু ২ বছর, ৩ বছর, ৫ বছর প্রিপারেশন নিয়ে তারপরে তাদেরকে বিসিএস ক্যাডার হতে হয়। সো এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যে নিয়োগগুলো হয়ে থাকে সেটা খুবই কম্পিটিটিভ হয়ে থাকে। আর সো আমরা এগুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আপনারা ভালো করতে পারবেন, কিভাবে এখন থেকে প্রস্তুতি শুরু করলে আগামীতে ফুল একটা প্রিপারেশন হবে। ওকে? সবকিছু নিয়ে সো আপনারা একটু সবাই কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু জানিয়ে দিবেন। আপনারা কে কোথা থেকে আমাদের সাথে আ যুক্ত আছেন সবাই একটু জানিয়ে দেন। আমরা এখনই আজকের মিডওয়াইফারি প্রশ্ন সলভ করব। আজকের ক্লাসে আমরা যে বিগত সালে কি কোয়েশ্চেন গুলো আসছে এবং এখান থেকে আর কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এগুলো একটু এনালাইসিস করব আপনাদের নিয়ে। আপনারা যারা মিডওয়াইফ আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানিয়ে দেবেন। কে কোন জেলা থেকে, আর অবশ্যই ক্লাসটি আ শেয়ার করে দিবেন সবাই। অবশ্যই ক্লাসটা আপনারা শেয়ার করে দিবেন যারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ওকে? সবাই একটু
জানিয়ে দেন কে কোথা থেকে। আজকের আমরা প্রথম প্রশ্নে যাব। তার আগে হচ্ছে আপনারা সবাই অ্যান্সার করতে থাকেন, আমি এটার ব্যাখ্যা সহকারে পড়তে হবে। মানে আজকে আমরা আলোচনা করবো যে কিভাবে আপনারা বাসায় লেখাপড়া শুরু করবেন, বাট শুরুটা আপনাকে খুব ভালো দুর্দান্ত ভাবে করতে হবে। শুরুটা ভালো যার হবে, শেষটাও তার ভালো হবে। সো বুদ্ধিমান বা বুদ্ধিমতী, যেহেতু আপনারা সবাই ফিমেল, মিডওয়াইফদের ভিতরে কোনো মেল নাই, মেল মিডওয়াইফ নাই, সো সবাই আপনারা খুবই বুদ্ধিমতী যারা, তারা অবশ্যই এখানে ভালো করার একটা সুযোগ আছে। সো সেই সুযোগটাকে আপনারা, গাজীপুরের মালিকের বাড়ি থেকে, এটা হচ্ছে বোট বাজারের আগে মনে হয়। সো আমাদের সাথে যুক্ত আছে নাইনা আক্তার, যুক্ত আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছি আফরোজা, তারপরে হাফিজা আছে আমাদের, মনোরমা চাকমা যুক্ত আছে। আপনারা সবাই শেয়ার করে দিবেন ক্লাসটা, যেটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো প্রথম যে প্রশ্নটা, এটা বিগত সালে মিডওয়াইফ পিলি পরীক্ষা আসছে, এটা একটা মিডওয়াইফারি টেকনিক্যাল। এটাকে আমরা মিডওয়াইফারি টেকনিক্যাল না বললে হয় যে আমাদের শুধু টেকনিক্যালের। ওকে, দেখেন, রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি? রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি? কেমন? এখানে দেখেন কিছু অপশন আছে, যেমন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, ম্যালেরিয়া, হেপাটাইটিস সি। এটা হচ্ছে মূলত আমার অ্যাডাল্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল যে সাবজেক্টটা আছে, ওকে, যে রক্তের মাধ্যমে ছড়ায় না কোনটি? দেখেন হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, তারপর কি আছে সি, এবং আর কি আছে ম্যালেরিয়া। ওকে, আপনারা সবাই একটু কারেক্ট আনসার দেন। এটা আজকের যে প্রথম যে প্রশ্নটা আছে, লিখিত ব্যাচ, না, এই মুহূর্তে আমাদের কোনো লিখিত ব্যাচ নাই, শুধু প্রিলিমিনারি ব্যাচ আছে। কেমন? ওকে, সো এখন আপনারা সবাই জানেন যে মেইনলি হেপাটাইটিস হচ্ছে আমাদের 5 প্রকার, এ বি সি ডি ই। এ বি সি ডি ই মেইনলি হচ্ছে হেপাটাইটিস কয় প্রকার? 5 প্রকার, এ বি সি ডি ই। সো এটা হচ্ছে একটা মনে রাখার একটা উপায় আছে যে হেপাটাইটিসের মধ্যে কোনটা রক্তের মাধ্যমে ছড়ায়, কোনটা রক্তের মাধ্যমে ছড়ায় না। তো হেপাটাইটিস এ থেকে ই পর্যন্ত প্রথম এবং লাস্ট যেটা আছে, হেপাটাইটিস এ এবং ই, এটা হচ্ছে মূলত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। মনে রাখবেন, আপনি কিন্তু এখানে পরীক্ষায় আসতে পারে রক্তের মাধ্যমে ছড়ায় কোনটি, পরীক্ষা কিন্তু এভাবে ঘুরাইয়াও আসতে পারে। সো মনে রাখবেন যে 5টা যে হেপাটাইটিস এ বি সি ডি ই, এর মধ্যে প্রথমটা এবং লাস্টেরটা, সবাই একটু কমেন্টে জানান, প্রথমটা ও লাস্টের যেটা আছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই, এই দুইটা হচ্ছে পানি বা খাবারের মাধ্যমে ছড়ায়। ওকে, আর আমাদের যে হেপাটাইটিস অন্য যেগুলো আছে বি সি ডি, হেপাটাইটিস বি সি ডি, মনে রাখবেন হেপাটাইটিস বি সি ডি, এই তিনটা হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে ছড়ায়। ওকে, ব্লাড ট্রান্সমিশন হয়, এগুলোতে কি ব্লাড ট্রান্সমিশন হয়। ওকে, আচ্ছা, এখন আপনারা যারা মিডওয়াইফ আছেন, সেটা হচ্ছে যদি মায়ের, আহ, আমি এটা একটা কুইজ, সেটা হচ্ছে যদি মায়ের যদি হেপাটাইটিস থাকে, সেটা কোন প্রক্রিয়ায় বা কোন প্রসেসে হচ্ছে যে এটা বাচ্চার কাছে যায়, বা এই ট্রান্সমিশনটাকে কোন ধরনের ট্রান্সমিশন বলা হয়? পরীক্ষা কিন্তু আসতে পারে, পরীক্ষা আসতে পারে যে মায়ের কাছ থেকে বাচ্চার কাছে কোন প্রক্রিয়ায় হেপাটাইটিস বি ছড়ায়। এটা কে কে জানেন? একটু জানিয়ে দেবেন, বা এই ট্রান্সমিশনটাকে কোন ধরনের ট্রান্সমিশন বলা বলা হয়? সবাই জানিয়ে দেন, যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, সবাই সবাই সবাই, যারা যারা আছেন এই মুহূর্তে সবাই একটু জানিয়ে দিবেন প্লিজ, কে কে জানেন। আর অবশ্যই শেয়ার করে দিবেন আজকে ক্লাসটি, শেয়ার করে দিবেন। ওকে, আমাদের শাহরিন, হ্যাঁ, শাহরিন বলেছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, রাইট, ভার্টিক্যাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যই হচ্ছে আজকে আমরা ক্লাসটা নিব যে একটু ব্যাখ্যা সহকারে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে কোন ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে আপনাদের। ওকে, সো এইভাবেই যদি আপনারা হচ্ছেন পড়ান, তাহলে কিন্তু যে এইভাবে যদি বাসায় পড়তে পারেন, তাহলে কিন্তু আপনারা সবচেয়ে বেশি ভালো করতে পারবেন। কেমন? ওকে, ওকে, ওকে। সো এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই
গুরুত্বপূর্ণ, কেমন? সো ট্রান্সমিশন কিন্তু অনেক মাধ্যমেই হয়ে থাকে, যেমন হচ্ছে আপনারা যদি হচ্ছে যে যেমন হচ্ছে ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে হয়ে থাকে। ওকে, ডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে, একটা আছে কি আমাদের এয়ারবর্ন যেটাকে বলি বাই এয়ার, তাই না? বাই এয়ার আছে, তারপর আছে আমাদের যে ইনডাইরেক্ট কন্টাক্ট। ওকে, ইনডাইরেক্ট কন্টাক্টের মাধ্যমে আছে, তারপর বাই ফুডের মাধ্যমে ইনসেক্ট আছে। ওকে, তারপর আছে আমাদের যে অ্যানিমালের মাধ্যমে যেগুলো ছড়ায়। সো এগুলো হচ্ছে যে আমাদের যে বিভিন্নভাবে যে ট্রান্সমিশন হয়। বাট এই যে আপনারা সবাই কমেন্ট করেছেন যে ভার্টিক্যাল ট্রান্সমিশন থ্রু প্লাসেন্টা। ওকে, সো এটা হচ্ছে বাচ্চা এবং মায়ের যে দুইজনের মধ্যে যে ট্রান্সমিশনটা হয়ে থাকে এটাকে বলা হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রথম প্রশ্নে যারা কারেক্ট আনসার দিয়েছে, তো এই যে কারেক্ট আনসারটা সেটা আমরা রক্তের মাধ্যমে ছড়ায় না, আমরা জেনেছি। আপনারা যারা পরে আসছেন একদম শুরু থেকে দেখার চেষ্টা করবেন। সেটা হচ্ছে হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ এবং ই, এই দুইটা হচ্ছে খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। প্রথম এবং লাস্টেরটা এটা হচ্ছে কি খাবারের মাধ্যমে বা পানির মাধ্যমে ছড়ায়, কেমন? ওকে, আর যেটা হচ্ছে বি সি ডি মাঝখানে যেগুলো আছে টাইপস হেপাটাইটিসের, এগুলো হচ্ছে রক্তের মাধ্যমে ছড়ায়। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন কিনা? এভাবে একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই আপনারা বেশি দিন মনে রাখতে পারবেন। না? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। নেক্সট কোয়েশ্চেনটা দেখেন, 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা যেহেতু বিগত সালের কোয়েশ্চেন, এটা কিন্তু অলরেডি হয়েছে। COP30 সবাই জানিয়ে দেন। ওকে, এটা কিন্তু অনুষ্ঠিত হবে শীঘ্রই। রাইট, হচ্ছে ব্রাজিলে হচ্ছে আমাদের এটা কবে যে আমাদের নভেম্বরে অনুষ্ঠিত হবে, যে COP13 যেটা জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এটি হচ্ছে 2025 সালে যেটা সম্মেলন, আন্তর্জাতিক যে জলবায়ু সম্মেলন COP30, এটা হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিত হবে কি নভেম্বরে। নভেম্বরের ওটা হচ্ছে যে 10 তারিখ থেকে 21 তারিখ 21 তারিখ পর্যন্ত এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? ওকে, সো যারা যারা অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা অ্যান্সার করেছেন। ওকে, আচ্ছা, তো এখন কিন্তু পরীক্ষা আসতে পারে যে কোপ সম্মেলনটা কোন শহরে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এই যে কোপ সম্মেলন যেটা আছে এটা হচ্ছে ব্রাজিলের, এটা হচ্ছে কি যে ব্রাজিলের ডো পারাকে। ওকে, ব্রাজিলের, ঠিক আছে, বেলেম ডো পারাকে শহরকে নির্বাচন করেছে কি জাতিসংঘ, কেমন? ওকে, সো এই যে 2025 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিত হবে নভেম্বরের 10 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই সম্মেলনটা অনুষ্ঠিত হবে। ঠিক আছে? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে প্রশ্নটি আছে। মুক্তিযুদ্ধে কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না? 3 নম্বর প্রশ্নের অ্যান্সার দিন আপনারা যারা যারা মিডওয়াইফারিতে আছেন বা নার্সিং বা মিডওয়াইফারি, সবার জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে মূলত আমরা যে মিডওয়াইফ হয়তো রিসেন্টলি একটা সার্কুলার হয়ে যাবে, যেটা অর্থ মন্ত্রণালয়ে অলরেডি ছাড়পত্র দেয়া আছে, এটা পিএসসি তে আসলেই যে কোনো সময় বিজ্ঞপ্তি হয়ে যাবে, কেমন? ওকে, আর আপনারা যারা বুদ্ধিমতী যারা আছেন, অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করবেন, যাতে কমপক্ষে হাতে 6 মান্থ আপনি ভালো করে প্রিপারেশন নিতে পারেন। এবং আপনাকে কনফার্ম সরকারি চাকরিটা পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে, প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা প্রস্তুতি নিতে হবে, কেমন? ওকে, ওকে, মুক্তিযুদ্ধের কোন সেক্টরে আপনারা আমরা সবাই জানি যে মহান মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টর ছিল। 11টি সেক্টর ছিল
এর মধ্যে সবাই অ্যান্সার করে যে 10 নাম্বার সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। মুক্তিযুদ্ধ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, মুক্তিযুদ্ধ থেকে কিন্তু। ওকে, সো 11টা সেক্টর আমাদের দেখেন। 10 নাম্বার সেক্টর কি ছিল? 10 নাম্বার সেক্টর ছিল আমাদের নৌবন্দর বা নৌ সেক্টর ছিল, যেটা হচ্ছে যে আমাদের যত নৌবন্দর ছিল বা আমাদের যে অভ্যন্তরীণ নৌ পরিবহন যে রুটগুলো ছিল, সবগুলো ছিল এই 10 নাম্বার সেক্টরের আন্ডারে। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের এই সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না, যে মুক্তিযুদ্ধের কোন সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন না। কেমন? ওকে, কারণ হচ্ছে যে কারণ এখানে কি 8 জন সেক্টর কমান্ডার বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। কেমন? তো এই জন্য হচ্ছে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। ওকে, আচ্ছা। সো আপনাদের সেক্টর কমান্ডার নিয়ে কিন্তু আরো পরীক্ষার প্রশ্ন হচ্ছে কোন সেক্টরের দায়িত্বে কে ছিলেন। ঠিক আছে, কোন সেক্টরের দায়িত্বে কে ছিলেন, কোন সেক্টরের দায়িত্বে কে ছিলেন। কেমন? এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ওকে, আচ্ছা। সো আপনারা কে কে জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? কে কে জানেন? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এবার। সবাই একটু জানিয়ে দেন দ্রুত। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন? এটা পরীক্ষায় আসতে পারে। মুক্তিযুদ্ধ নিয়ে আরো পরীক্ষা পড়ছে, স্বাধীনতার ঘোষণা কে করেছিলেন? এটাও কিন্তু পরীক্ষায়, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে আপনারা যারা ক্লাস করেছেন আমাদের, এগুলো যেমন বাংলাদেশকে সর্বপ্রথম আহ কোন দেশ স্বীকৃতি দেয়, সর্বশেষ কে দেয়, তারপর হচ্ছে যে ইউরোপের কোন দেশ প্রথম আহ, বাংলাদেশকে স্বীকৃতি দেয়, আহ, ঠিক আছে, যেমন পূর্ব জার্মানি। এগুলো কিন্তু পরীক্ষায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো খুব ভালো করে পড়তে হবে। 1 নাম্বার সেক্টর বলেছে, 1 নাম্বার সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ আপনাদের। সো আপনাকে বুঝতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কেমন? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছর একটা প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম, আপনারা কে কে জানেন একটু জানাবেন, বাংলাদেশের প্রথম ফ্লাইওভার কে উদ্বোধন করেছিলেন? আমাদের শাহি কি আছে, সিদরাতুল মুনতাহা বলছে 1 নাম্বার সেক্টর। হ্যাঁ, আপনারা সেক্টর কমান্ডারদের নামগুলো অবশ্যই দেখে নেবেন, সেক্টর কমান্ডারদের নামগুলো অবশ্যই দেখে নেবেন। কেমন? ওকে, আর স্বীকৃতি স্বীকৃতি দানকারী দেশ, এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান। ওকে, যেমন 6 ডিসেম্বর হচ্ছে প্রথম স্বীকৃতি দেয়। তারপর হচ্ছে আমাদের প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে পূর্ব জার্মানি। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাংলাদেশে যে মধ্যপ্রাচ্যের বা আরব দেশের মধ্যে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ইরাক। ইরাক হচ্ছে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপর হচ্ছে যেমন বাংলাদেশকে প্রথম ইউরোপিয়ান কান্ট্রি বা সমাজতান্ত্রিক, দেখেন এখানে দুইটা একই জিনিস। একটা হচ্ছে যে ইউরোপের কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? পূর্ব জার্মানি। ওকে, এছাড়াও যদি পরীক্ষা আসে যেমন ইউরোপের পরিবর্তে যদি আসে প্রথম সমাজতান্ত্রিক দেশ। ওকে, যেমন ইউরোপের দেশগুলো তখন সমাজতান্ত্রিক ছিল, তো সমাজতান্ত্রিক দেশ, প্রথম সমাজতান্ত্রিক কোন দেশটি বাংলাদেশকে স্বীকৃতি দেয়? সেটাও কিন্তু হচ্ছে পূর্ব জার্মানি এবং মঙ্গোলিয়া। তারপর বাংলাদেশকে স্বীকৃতি প্রথম ইউরোপের দেশ, এটা তো বলেই ফেললাম যে পূর্ব জার্মানি। পরীক্ষা আসলে কিন্তু পারতে হবে, পরীক্ষা আসতে পারে বাংলাদেশকে স্বীকৃতি প্রথম আফ্রিকান আফ্রিকান মুসলিম দেশ, আফ্রিকান মুসলিম দেশ। এটা হচ্ছে, এটা কি হবে কে কে জানেন একটু জানিয়ে দেন। আপনারা যারা মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি নিচ্ছেন, যা হয়তো শীঘ্রই একটা নিয়োগ আসবে, আপনারা সবাই অবগত আছেন। সো এই নিয়োগে আপনাদেরকে অবশ্যই ভালো করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং
আমরা যেভাবে অ্যানালাইসিস করে পড়াচ্ছি যে একটা কোয়েশ্চেন থেকে কিভাবে, যেমন এই যে টপিকটা আসছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের মানে সাধারণ জ্ঞানের বাংলাদেশ অংশের মুক্তিযুদ্ধ পাঠ থেকে। সো মহান মুক্তিযুদ্ধের থেকে আপনাকে একদম মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা জানতে হবে। যেমন হচ্ছে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস কি 1971 সালের যে ইম্পর্টেন্ট যে দিনগুলো আছে বা ইম্পর্টেন্ট যে ঘটনাগুলো আছে এগুলো জানতে হবে। যেমন আমরা যদি মার্চ থেকে ধরি, যেমন মার্চ মাস থেকে যদি ধরি যে যখন একেবারেই মার্চের যেমন 2রা মার্চ হচ্ছে আমাদের প্রথম কি স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয়। ওকে, এরপরে হচ্ছে যে পাকিস্তান দিবসে যেদিন ছিল 23শে মার্চ, সেই পাকিস্তান দিবসে প্রথম বাংলাদেশের সকল যে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সব জায়গায় কিন্তু বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের পতাকা কোনটা? তখন তো পাকিস্তানের পতাকা ছিল। সো তখন যে বাংলাদেশের পতাকা যেটা ছিল যে ভিতরে মানচিত্র আঁকা, এবং এই মানচিত্র আঁকা পতাকা কে ডিজাইন করেছিলেন, কে কে জানেন কমেন্টে জানিয়ে দিবেন। সো এই 23শে মার্চ যেদিন ছিল পাকিস্তান, যেদিন ছিল কি, যেদিন ছিল পাকিস্তান দিবস, এই পাকিস্তান দিবসে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। ওকে, এরপরে আসে 26শে মার্চ। যেমন হচ্ছে 26শে মার্চ কি, যে তারা অপারেশন সার্চলাইট পরিচালনা করে। আবার কি, এবং হচ্ছে আমরা প্রথম প্রথম কি করি যে মিডওয়াইফ রিটেন এক্সামের রেজাল্ট কবে দিতে পারে। রিটেন এক্সামের রেজাল্ট হয়তো দিয়ে দিবে। সেনেগাল হচ্ছে প্রথম আফ্রিকান মুসলিম দেশ, সেনেগাল হচ্ছে প্রথম আফ্রিকান মুসলিম দেশ, রাইট। তারপর দেখেন বাংলাদেশকে স্বীকৃতি দেবে প্রথম উত্তর আমেরিকার দেশ হচ্ছে বারবাডোস, আর দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে ভেনিজুয়েলা। ওকে, আচ্ছা। সো এইগুলা হচ্ছে আপনারা খুব ভালো করে হুম, পড়ে নিবেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা কি কি জন্য বলছিলাম যে মহান মুক্তিযুদ্ধ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, আসবে কনফার্ম 100%। কমপক্ষে 2টা প্রশ্ন আপনারা মুক্তিযুদ্ধ থেকে পাবেন। সো এখন হচ্ছে দেখেন আমরা যদি মহান মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো পড়ি, সেখানে হচ্ছে যে যেমন হচ্ছে আমাদের যে 25শে মার্চ, যেটা হচ্ছে আমাদের কালো রাতে যে হচ্ছে পাকিস্তানি যে হানাদার বাহিনীরা যে আমাদের অপারেশন সার্চলাইট পরিচালনা করে, আবার সেদিনই কিন্তু প্রথম প্রতিরোধ পরীক্ষা আসতে পারে। যে পাকিস্তানের বিরুদ্ধে যে প্রথম যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল কোথায়, এটা রাজারবাগ পুলিশ লাইন্স, আরেকটা হচ্ছে ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস এবং রাজারবাগ পুলিশ লাইন্স, এই 2 জায়গা থেকে প্রথম প্রতিরোধ গড়ে তোলা হয়। ওকে, এভাবে কিন্তু আপনাদেরকে খুব ভালো করে প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে মুক্তিযুদ্ধের, এগুলা এই ডেট গুলো আপনারা সিকোয়েন্স ওয়াইজ মনে রাখবেন, তাহলে আমি যেভাবে বললাম তাহলে আপনাদের জন্য এটা বেশি ইফেক্টিভ হবে। ওকে, সো ওকে, সো এইভাবে করতে হবে। তারপর হচ্ছে যদি আমরা চলে যাই যে যে মনে করেন যে ডিসেম্বরের দিকে চলে যাই, যে একবারে কি বলে আত্মসমর্পণের আগে, যেমন আমাদের 6 ডিসেম্বর হচ্ছে যে প্রথম আমরা যে স্বীকৃতি পাই, তাই না? তারপর হচ্ছে বাংলাদেশের যে প্রথম কি শত্রুমুক্ত জেলা, বাংলাদেশ প্রথম স্বাধীন হয় কোন জেলা, আপনারা কে কে জানেন? প্রথম স্বাধীন হয় কোন জেলা? পরীক্ষায় যদি আসে আপনারা কে কে পারবেন দেখি, প্রথম স্বাধীন হয় কোন জেলা? প্রথম স্বাধীন হয় কোন জেলা? কে কে আছেন এই মুহূর্তে? প্রায় 100 জন আমাদের সাথে আছেন, কে কে জানেন? ওকে, প্রথম স্বাধীন জেলা কোনটি? কে কে পারেন দেখি, আপনারা একটু কমেন্টে জানান। আপনারা যারা যারা যশোর, ইয়েস, যশোর বলেছে আমাদের নায়না। আমার অদিতি 12ই কত তারিখে? আমাদের হচ্ছে যেদিন প্রথম, দেখেন যেদিন প্রথম হচ্ছে আমরা স্বীকৃতি পাই 6 ডিসেম্বর। ওকে, এই হচ্ছে আমাদের যে 6 ডিসেম্বর কিন্তু আমরা এই যে যশোর প্রথম শত্রু মুক্ত হয় মানে স্বাধীন হয়। ওকে, আর এই যশোরে কিন্তু এখানে আরো অনেক বিষয়, যেমন সেপ্টেম্বর অন যশোর রোড, যেটা লিখেছেন কে অ্যালেন্স গিন্সবার্গ, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে যে সেপ্টেম্বর অন যশোর রোড কে লিখেছেন, এটার লেখক, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। সেপ্টেম্বর অন যশোর রোড। ওকে, তারপর এর আগে ছিল কি আমাদের যে কনসার্ট ফর বাংলাদেশ। ওকে, কনসার্ট ফর বাংলাদেশ, এইগুলো আপনাকে খুব ভালো করে, এই সালগুলোকে খুব ভালো করে পড়তে হবে, কেমন? তাহলে আপনারা এগুলো হচ্ছে, তাহলে আপনারা পরীক্ষায় কিন্তু অবশ্যই ভালো করতে পারবেন। সো মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু আপনাকে খুব ভালো করেই পড়তে হবে, কেমন?
মুক্তিযুদ্ধ নিয়ে আপনাকে খুব ভালো করেই পড়তে হবে, যেটা যেমন কনসেপ্ট ফর বাংলাদেশ করেছিলেন কি জর্জ হ্যারিসন। ওকে, যেটা ছিল যে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে জর্জ হ্যারিসন। ওকে, সো এইভাবে হচ্ছে আপনাকে এই খুব ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধের পুরো যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা আপনার খুব ভালো করে এটা নিয়ে আমরা একটা ক্লাস দিব আপনাদের মিডওয়াইফারি জন্য, যেগুলো হচ্ছে মিডওয়াইফদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিয়োগের জন্য। ওকে, সো এগুলা আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ নিব। সো ক্লাসটি কেমন লাগছে একটু জানিয়ে দিবেন। এভাবে আপনারা যদি পড়তে পারেন তাহলে অবশ্যই ভালো করতে পারেন। আর মুক্তিযুদ্ধে কোন সেক্টর কমান্ডার ছিল এগুলো খুব ভালো করে করতে হবে। আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। ও আচ্ছা, তারপর দেখেন মুক্তিযুদ্ধের কিছু বিতর্কিত কিছু ছিল জাতিসংঘে, সেটা হচ্ছে যে জাতিসংঘের যে সাধারণ পরিষদ যেখানে আছে সেখানে হচ্ছে একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, একটা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানে আবার ভেটো দিয়েছিল কারা? ওকে, আপনারা কি কি জানেন যে যুদ্ধবিরতির ভেটো কারা দিয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। ওকে, সোভিয়েত ইউনিয়ন তখন ভেটো দিয়েছিল। সো দেখেন, একটা পড়তে গেলেই কিন্তু আরেকটা আবার চলে আসে। যেমন ভেটো কারা দিতে পারে, এটা নিরাপত্তা পরিষদের যে পাঁচটা শক্তিশালী দেশ আছে এই পাঁচটা দেশ হচ্ছে যে ভেটো দিতে পারে। যেমন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হচ্ছে মোট 15টা সদস্য, 5জন হচ্ছে স্থায়ী সদস্য আর অস্থায়ী সদস্য হচ্ছে 10জন, যারা 2 বছর পর পর নির্বাচিত হয়। ওকে, সো এই যে আপনারা কে কে জানেন যে নিরাপত্তা পরিষদে যে 5টি দেশ আছে এই 5টি দেশের নাম কি কি, কে কে জানেন? ক্লাসটি কেমন লাগছে দেখেন, আপনি যদি একটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে ওইটা থেকে, যেমন আমি জানি যেহেতু হচ্ছে এখানে জাতিসংঘের কথা আসছে আবার নিরাপত্তা পরিষদের সংখ্যা, সো নিরাপত্তা পরিষদ থেকে কোন প্রশ্নটা পরীক্ষায় বারবার আসে। ওকে, এগুলো আপনাদেরকে ইউএসএসআর, হ্যাঁ ইউএসএসআর। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো ইউএসএসআর আপনি লিখেছেন যে ইউএসএসআর মানে হচ্ছে আমাদের যে সোভিয়েত ইউনিয়ন, যেটা নাম ছিল হচ্ছে আমাদের ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ইউএসএসআর। এই এটা ভেঙে কিন্তু 13টা না 14টা দেশ হয়েছে পরে, যেটা রাশিয়া আগে ছিল, এই যে বৃহত্তর রাশিয়া ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। ওকে, ইউনিয়ন অফ দ্য সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। ওকে, আচ্ছা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে আমাদের যে স্থায়ী পরিষদের, জাতিসংঘের যে স্থায়ী পরিষদ যেটা আছে, সো এখন আপনার পরীক্ষায় আসতে পারে যে স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ বিরতি দিলে কি হইতো, বা বাংলাদেশের এখানে লাভ ছিল কিনা। না, সেখানে লাভ ছিল না, কারণ যেমন হচ্ছে তৎকালীন সময়ে তৎকালীন সময়ে যদি ওই সময়টা যুদ্ধবিরতি দেওয়া হতো তাহলে আমরা স্বাধীন হতে পারতাম না। তখন কি ওই গাজা, ইসরায়েলের গাজার মতো মানে যুদ্ধ চলমান থাকতো। ওকে, সো জাতিসংঘ কিন্তু যুদ্ধ বন্ধ করতে পারে না, তারা হচ্ছে যুদ্ধ বিরতি দেয়। ঠিক আছে, তারা যুদ্ধ বিরতি দেয়। সো তখন এই যে ইউএসএসআর, তখন হচ্ছে ইউএসএসআর কি তখন ভেটো দিয়েছিল। সো ভেটো কারা দিতে পারে? 5টা দেশ ভেটো দিতে পারে। আর এই 5টা দেশের মধ্যে একটা যদি ভেটো দেয় ওই বিল আর পাস হয় না। ওকে, আর আমাদের যে পার্মানেন্ট যেটা বলে P5 বা পাওয়ারফুল 5 বলা হয়, সো এর মধ্যে ছিল যে চীন, ফ্রান্স, রাশিয়া। ওকে, তো বর্তমানে যে স্থায়ী যে সদস্য, সো এখন পরীক্ষা আসতে হবে যে যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি কেন? কারণ এই জাতিসংঘ যখন তৈরি করা হয় এই 5টা দেশই মূলত প্রথম উদ্যোগ নিয়েছিল, যারা হচ্ছে যে তৎকালীন সময়ে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ছিল। ঠিক আছে, ওকে, কারা কারা? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ঠিক আছে, এরা হচ্ছে জাতিসংঘের স্থায়ী, যেমন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ঠিক আছে, ওকে, সো চলে যাচ্ছি। অনেকেই অ্যান্সার দিতে পারছেন না, সো আপনাকে খুব ভালো করে পড়তে হবে। এইগুলো কিন্তু হচ্ছে মিডওয়াইফদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদেরকে এগুলো খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে দেখেন, মিনিপিলে কোন হরমোন থাকে? মিনিপিলে কোন হরমোন থাকে? ওকে, এটা একটু সবাই জানিয়ে দেন, মিনিপিলে কোন হরমোন থাকে?
দেখেন আমরা সবাই জানি যে ফ্যামিলি প্ল্যানিং এর আমাদের যেটা ওরাল পিলের মধ্যে হচ্ছে আমাদের মিনি পিল এবং কম্বাইন্ড পিল থাকে। সো মিনি পিলে হচ্ছে আমাদের কম্পোজিশন একটা থাকে, আর যেটা কম্বাইন্ড পিল থাকে এটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুইটাই থাকে। সো আচ্ছা, ইয়েস, সবাইকে আরেকটা আছে যে হ্যাঁ মিনি পিলে শুধুমাত্র প্রজেস্টেরন থাকে, মিনি পিলে শুধুমাত্র কি আছে দেখেন, হ্যাঁ মিনি পিলে শুধুমাত্র প্রজেস্টেরন থাকে, আর যেটা কম্বাইন্ড পিল সেখানে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন থাকে। কেমন? ওকে। সো হচ্ছে অনেক সময় হচ্ছে যে সকল মানে এটা হচ্ছে যে প্রেগনেন্সিতে পরীক্ষা আসতে পারে, প্রেগনেন্সিতে কোন পিলটা দেওয়া হয়? একটা আছে থাইরয়েড হরমোন, ৩ নাম্বারটা অ্যান্সার কি হবে? আচ্ছা, কোশ্চেন নাম্বার ৩ এর যেটা ছিল মুক্তিযুদ্ধে কোন সেক্টরে, সেটা হচ্ছে ১০ নাম্বার সেক্টর, কারণ সেটা ছিল নৌ সেক্টর। এজন্য এটার কোনো মানে স্থায়ী কোনো জায়গা ছিল না। বাংলাদেশের যেখানেই পানি আছে, যেখানেই নদী আছে, সবই ছিল ১০ নাম্বার সেক্টরের আন্ডারে। এজন্য এখানে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না। ওকে। সো মিনি পিলে কোন হরমোন থাকে? দেখেন আচ্ছা প্রেগনেন্সিতে, আচ্ছা প্রেগনেন্সির পরে মানে আফটার ডেলিভারি যেমন হচ্ছে কোন জন্ম নিয়ন্ত্রণের জন্য কোন পিলটি দেয়া হয় বা কোন পিলটি উপযোগী, কে কে জানেন? ওকে, সেটা হচ্ছে যে একজন বলছেন যে মিনি পিল। হ্যাঁ প্রযোজ্য, এটা হচ্ছে মিনি পিল। কারণ হচ্ছে যদি কম্বাইন পিলে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন এটা দেয়া হয়, সেক্ষেত্রে হচ্ছে কি তার যে ব্রেস্ট ফিড যেটাকে বলি আমরা, যে তার ব্রেস্ট মিল্কের পরিমাণ কমে যেতে পারে। কেমন? ওকে। সো আমরা প্রেগন্যান্সির পরে জন্ম নিয়ন্ত্রণের জন্য মূলত মিনি পিলটা ইউজ করে থাকি। ওকে। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, গর্ভাবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যক? এদিকে আছে দেখেন, কৃমির ওষুধ, বমির ওষুধ, প্যারাসিটামল, ফলিক অ্যাসিড। এই প্রশ্নের ক্যারেক্টারটা কি হবে? এগুলো একেবারেই মিডওয়াইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ অফ হচ্ছে এই সাজেশন গুলোই আপনাদের পেশেন্টকে দিতে হয়। আর এই জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এই যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর এটার জন্য পাশাপাশি হচ্ছে যে আমাদের মেডিকেশনের যে বিষয়টা থাকে, যে কৃমির ওষুধ, তারপর হচ্ছে বমির ওষুধ, প্যারাসিটামল, ফলিক অ্যাসিড। হ্যাঁ, এটা আমরা দেখেন যে গর্ভাবস্থায় যে আমাদের যেটাকে বলি ফলিক অ্যাসিড, মানে হচ্ছে ভিটামিন বি 1 যেটাকে বলি ফলিক অ্যাসিড। ওকে, এটা কিন্তু দেয়া হয় বিকজ অফ হচ্ছে যে প্রেগন্যান্সির সময় বা গর্ভাবস্থায় হচ্ছে এই বাচ্চার যে স্নায়ুতন্ত্রের যে গঠন বা এটাকে হচ্ছে যে আহ, গঠনের জন্য আমাদের ফলিক অ্যাসিডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কেমন? ওকে। আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন, গর্ভাবস্থায় কোন ওষুধটি অত্যাবশ্যকীয়, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। কেমন? ফলিক অ্যাসিড। আর ফলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিটামিন বি 1। ফলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিটামিন বি 1। ওকে। ওকে। সো এই যে ফলিক অ্যাসিডের অপর নাম হচ্ছে ভিটামিন বি 1, আবার
ওকে, আবার ভিটামিন বি 1 কে কি আমরা বলি? থায়ামিন বলে থাকি, তাই না? ভিটামিন বি কে আমরা থায়ামিন বলে থাকি। ওকে, সো এভাবে একটু পরীক্ষায় আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। আর ভিটামিন যেটা বি 2 এটাকে আমরা বলে থাকি কি? রিবোফ্লাভিন বলে থাকি। আর ভিটামিন বি 3 যেটাকে বলে আমরা নিয়াসিন বলে থাকি। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে সেই প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ফলিক অ্যাসিড, ভিটামিন বি 9, একজন ওকে, হ্যাঁ আমাদের, হ্যাঁ রাইট, যেমন ভিটামিন বি 1 যেটা, এটা ভিটামিন বি 9 হচ্ছে আমাদের যে ফলেট যেটা, বা যেটাকে আমরা বলি যে ফলেট, ভিটামিন ফলেট বলি, সেটা হচ্ছে ভিটামিন বি 9 হচ্ছে ফলিক অ্যাসিড। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। অতিরিক্ত রক্তক্ষরণের পরে যে শক হয় সেটি হলো, দেখেন, নিউরোজেনিক শক। নিউরোজেনিক শক মানে কি? যেমন আমাদের শকের মধ্যে যেমন হচ্ছে নিউরোজেনিক শক, হাইপোভোলিক শক, কার্ডিওজেনিক শক, এছাড়া আছে সেপটিক শক, তাই না? তো নিউরোজেনিক মানে কি? যে আমাদের নার্ভাস সিস্টেমের যে কোনো ডিফেক্টের কারণে যে শক হয়ে থাকে, এটাকে আমরা বলি যে নিউরোজেনিক শক। হাইপোভলিমিক শক হচ্ছে আপনার, হাইপোভলিক মানে হচ্ছে ভলিউম কমে যাওয়া, শরীরের ভলিউম কি? ব্লাড, ব্লাড যদি কোনো কারণে শরীর থেকে চলে যায়, সেটা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ। দেখেন কি কি কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে, যেমন পোস্টপার্টাম হেমোরেজ, এছাড়া যদি আপনি দেখেন যে অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। ওকে, তারপর এই অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াও কিন্তু যদি সিভিয়ার ডায়রিয়া হয়ে থাকে, তখনও কিন্তু হাইপোভলিক শক হতে পারে। তারপর আছে কার্ডিওজেনিক, মানে হচ্ছে তার হার্টের যে কোনো ডিজিজের কারণে যদি তার শক হয়, ওকে, সেটাকে আমরা বলি হচ্ছে কার্ডিওজেনিক শক। ওকে, আর অতিরিক্ত রক্তক্ষরণ যদি হয়, সো সবাই কারেক্ট আনসার দিন যারা যারা আমাদের সাথে আছেন। আর আমরা কিন্তু মিডওয়াইফারির, আপনারা যারা মিডওয়াইফ আগামী সার্কুলারে যারা আবেদন করবেন, আপনাদের জন্য আমরা একটি স্পেশাল যে প্রিলির ব্যাচ আমরা স্টার্ট করেছি, সেখানে টোটাল 6 মান্থের একটা কোর্স। সেখানে চাইলে আপনারা প্রিপারেশন শুরু করতে পারেন। সেখানে আমরা বাংলা, ইংলিশ, জিকে থেকে শুরু করে টেকনিক্যাল, আপনাদের মিডওয়াইফারি টেকনিক্যাল, আপনাদের জুমু আপু ক্লাস নিয়ে থাকে। এছাড়া আরো আমাদের টিচার আছে, মিডওয়াইফ ডক্টর আছে, তারা কিন্তু মিডওয়াইফারি পার্টটা ক্লাস দিবে। আর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ সমাধান, একদম পূর্ণাঙ্গ সলিউশন, একদম বেসিক থেকে শুরু করব, একদম বেসিক থেকে শুরু করে আপনাকে ফুল প্রিপেয়ার করে দিবে। হ্যাঁ, সো আমাদের যে প্রিলি ব্যাচে আপনারা যদি কেউ ভর্তি হতে চান, মিডওয়াইফ আপনারা যারা আছেন, খুব দ্রুত যোগাযোগ করতে হবে। আমাদের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, 2টা ক্লাস অলরেডি হয়ে গেছে। কেমন? ওকে, আচ্ছা, সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, বিশেষ করে আফটার ডেলিভারি, কিন্তু আফটার ডেলিভারি যে হেভি ব্লিডিং এর কারণে কিন্তু এই যে মায়ের হাইপোভলিমিক শক হয়ে, কেমন? ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। এখন আপনারা একটু অ্যান্সার করেন, যদি কারো হচ্ছে ভাইয়া ভর্তি হইতে এসএমএস দিছি, রিপ্লাই দেন, আচ্ছা একটু আমাদেরকে পেজে ইনবক্স করুন, অথবা আমরা আপনাকে নক দিচ্ছি, পেজে ইনবক্স করেন, কেমন? ওকে, আর নিচে একটা স্কল একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করেন। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানান, যদি কোনো মায়ের হাইপোভলিমিক শক হয়, তখন তাকে আমরা কোন ধরনের ফ্লুইড দিয়ে থাকি, এটা, বা আমরা কোন ফ্লুইডটা দিয়ে থাকি, এটা কিন্তু আপনাদেরকে ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। দেখি আপনারা কারা কারা মিডওয়াইফ যারা যারা আছেন। গাইনি এবং অবস এবং মিডওয়াইফারি, এই 3টে সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের খুব ভালো করে, যেহেতু আপনারা এটা নিয়ে লেখাপড়া করেছে, আশা করি এখানে আপনারা খুব ভালো করবেন। দেখেন, জব আপনার মূলত 3টা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, বাংলা, ইংলিশ অ্যান্ড জিকে। এই 3টা সাবজেক্টের উপরই আপনার
সাকসেসটা ডিপেন্ড করবে। টেকনিক্যালে আপনারা সবাই মোটামুটি ভালোই করবে না? হার্টম্যান সলিউশন, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই ধরনের পরীক্ষা কিন্তু পরীক্ষায় আসতে পারে। একজন মায়ের যে হাইপোভলিমিক শকে আক্রান্ত একজন মাকে আপনি হাসপাতালে কোন ফ্লুইড দিবেন, কোন স্যালাইন দিবেন? হার্টম্যান সলিউশন, হার্টসল, হ্যাঁ, হার্টসল অথবা হার্টম্যান সলিউশন। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, দেখতে পাচ্ছেন, ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে? ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে কত সালে? দেখেন, এখান থেকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে যে গ্লোবাল, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বিশ্বের বিভিন্ন মানবাধিকার কর্মী, সাংবাদিক থেকে শুরু করে অনেকেই হচ্ছে যে খাবার নিয়ে হচ্ছে যে আহ গাজায় গিয়েছিল, তাই না? বাট তাদেরকে আটক করা হয়। এই যে যে কি ওটা, ওটা কি ছিল, যে যে ফ্লোটিলা, সুমুদ সুমুদ ফ্লোটিলা, তাই না? ওকে, সো গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, ঠিক আছে? এইটা কবে তাদের জার্নিটা শুরু হয়? ওকে, এগুলো কিন্তু, এবং এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় বাংলাদেশের একজন আহ, যে ফটো সাংবাদিক ছিলেন, তার নাম কি, কে কে জানেন? এইগুলো কিন্তু হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলো, এইগুলো আপনার কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবং এই এই যে সেশনটা, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, ওকে, বাংলাদেশে একজন সাংবাদিক ছিলেন, তার নাম কি? গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। রাইট অ্যান্সার হবে 13 সেপ্টেম্বর 1993। কে কারেক্ট অ্যান্সার দিয়েছেন দেখি? আটের ইসরায়েল প্যালেস্টাইন মুক্তি সংস্থা। আচ্ছা, আর আপনার এই প্রশ্নের অ্যান্সার হয়ে গেলে আপনার যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা যেটা ছিল, ওকে, ওকে, সো শহীদুল আলম, এইখানে রাইট অ্যান্সারটা নাই। অনেকে বলেছে এখানে রাইট অ্যান্সারটা নাই। ওকে, এটা হচ্ছে মূলত হবে 13 সেপ্টেম্বর 1993, ঠিক আছে? এটা হচ্ছে 13 সেপ্টেম্বর 1993, এখানে রাইট অ্যান্সারটা নাই। কারেক্ট অ্যান্সার আছে 13 সেপ্টেম্বর 1993, ঠিক আছে? 13 সেপ্টেম্বর 1993। ওকে, আচ্ছা, এটা হচ্ছে দেখেন, প্যালেস্টাইনের মুক্তি সংস্থা, এখানে একটা দেখেন একটা লেখা আছে যে প্যালেস্টাইন মুক্তি সংস্থা। তাদের যে এই যে মুক্তি সংস্থা একটা সংগঠনের নাম, ওকে, এই প্যালেস্টাইনের মুক্তি সংস্থানটার নাম কি, কে কে জানেন?
এটা হচ্ছে কি যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, বা যেটাকে আমরা বলি পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ঠিক আছে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও। এটা হচ্ছে প্যালেস্টাইনের মুক্তি সংস্থার নাম, পরীক্ষা কিন্তু আসতে পারে যে প্যালেস্টাইনের মুক্তি সংস্থার নাম কি। আর একটা যে বলি যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এখানে বাংলাদেশের একজন ছিলেন যার নাম ছিল, যে বাংলাদেশের একমাত্র সাংবাদিকের নাম ছিল কি শহীদুল আলম। কি ছিল? শহীদুল আলম। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন। চলে যাচ্ছি, এটা হচ্ছে যে যে সাম্প্রতিকের যে বিষয়গুলো থাকে, যেমন বিশ্বের যে যুদ্ধ আছে, যেমন হচ্ছে আমাদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ঠিক আছে। আবার বর্তমানে শুরু হয়েছে কোন দেশের যুদ্ধ? কে কে জানেন? এখন কোথায় এখন রাইট নাও কোথায় যুদ্ধ চলতেছে, কোন কোন দেশে? কে কে জানেন? কেউ কি জানেন? দেখি কার আহ সাম্প্রতিকের ভিতরে বিষয়ে সবচেয়ে দক্ষতা ভালো, কার রানিং কোথায় যুদ্ধ চলতেছে আমাদের এশিয়াতে। এই আমাদের পাশের দেশেই, পাশের দেশের মধ্যে কোন কোন দেশের মধ্যে নিহত হয়েছে, দুইটাই আবার মুসলিম কান্ট্রি। কে কে জানেন? এই সাম্প্রতিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, চোখ কান একটু খোলা রাখতে হবে, কোথায় কি হচ্ছে। এটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে কিন্তু দুই দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, প্রায় 20 জনের মতো নিহত হয়েছে। ওকে, সো এগুলো জানতে হবে। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেন আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান এখন পর্যন্ত কতটি সংশোধনী? দেখেন, সংবিধান থেকে সাধারণ জ্ঞানের, সংবিধান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই, সংবিধান থেকে পরীক্ষার প্রশ্ন আসবেই। সামনে কিন্তু হয়তো আপনাদের নিয়োগের আগে আবারও হয়তো সংশোধনী আসবে, কেমন? আবারও হয়তো সংশোধনী আসবে, ঠিক আছে। সো এদিকে চোখ কান খোলা রাখতে হবে, যে হয়তো বই আপডেট হওয়ার আগেই হয়তো সংসদে আপডেট হয়ে যেতে পারে। কি বলছে যে অনেক অন্য পড়া পড়া বই এগুলো ভুলে গেছি। জি, 17 বার, হ্যাঁ। আচ্ছা, সংবিধান নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু পরীক্ষায় আসতেই পারে, সংবিধান নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। যেমন সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। ওকে, সংবিধান কমিটির প্রধান। ওকে, তারপর বাংলাদেশ সংবিধান কবে উত্থাপিত হয়? 12ই অক্টোবর 1972। ওকে, গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972। সংবিধান থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে, কেমন? ওকে, তারপর পরীক্ষা আসতে পারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। গণপ্রজাতন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। ওকে, সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান, ঠিক আছে। আচ্ছা, এগুলো এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এর জন্য এখন হচ্ছে পরীক্ষা আসতে পারে যে বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? সেটা হচ্ছে আমেরিকার, তাই না? ওকে, পরীক্ষা আসতে পারে যে নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? ঠিক আছে, লিখিত সংবিধান, এটা যদি আন্তর্জাতিক প্রশ্ন, বাট সংবিধান আসলে আপনি সংবিধানগুলো একসাথে পড়ে ফেলতে হবে। যেমন লিখিত সংবিধান হচ্ছে নাই কোথায় ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব। সৌদি আরবে কোনো লিখিত সংবিধান নাই, কেমন? ওকে, আর হচ্ছে তাহলে আমরা আমেরিকা, হ্যাঁ বলেছি, আমেরিকা হচ্ছে সবচেয়ে ছোট সংবিধান, হচ্ছে আমেরিকার সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে আমেরিকার। ওকে, আচ্ছা, সংবিধানে কয়টি ভাগ আছে? 11টি ভাগ। 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ। 11টি ভাগ, 153টি অনুচ্ছেদ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আহ, সংবিধান নিয়ে আলোচনা করি, সংবিধানের উপরে একটা ক্লাস, কেমন? সো আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। আর বাংলাদেশ সংবিধানের এখন পর্যন্ত সংশোধনী আনা হয়েছে 17 বার, 17 বার। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের সাংবিধানিক নাম কিন্তু হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ওকে, আচ্ছা,
সো চলে যাচ্ছি আমাদের, যেমন রাষ্ট্রের আহ, সর্বোচ্চ যে আইনজীবী, অ্যাটর্নি জেনারেল বলা হয় তাই না, তাকে অ্যাটর্নি জেনারেল, কেমন? আর বাংলাদেশের যে রাষ্ট্রের সর্বোচ্চ যে আদালত সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট, কেমন? ওকে, একটা ফোন আসছে। আচ্ছা, চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেনটি আছে। উয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত? বাণিজ্য কেন্দ্র, প্রত্নতাত্ত্বিক খনন, নতুন খনিজ সম্পদ, সাহিত্য চর্চা কেন্দ্র। উয়ারি বটেশ্বর, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা দেখেন, এই যে উয়ারি বটেশ্বর, এটা হচ্ছে একটা, সবাই অ্যান্সার করেছেন যে প্রত্নতাত্ত্বিক খনন বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। দেখেন, এই যে বাংলাদেশে কিন্তু আরো অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। সো এই উয়ারি বটেশ্বর যেটা হচ্ছে আমাদের, আপনাদের বাসা যারা যারা হচ্ছে ঢাকা বিভাগের হচ্ছে যে আপনাদের নরসিংদীতে যারা আছে, নরসিংদী জেলার যে বেলাবো যে থানাটা আছে, সেখানে যে বটেশ্বর নামক গ্রাম আছে, সেখানে প্রায় ২৫০০ বছর পূর্বের, ২৫০০ বছর পূর্বের, যখন হচ্ছে কি বাংলাদেশের যে বদ্বীপ, ওকে, যে বাংলাদেশ কিন্তু একটা বদ্বীপ, ওকে। সো এই বদ্বীপে কিন্তু যে বিভিন্ন সময় যে হিমালয়ের যে নদীগুলো আসছে এখানে, বাংলাদেশ তৈরি হয়েছে কিন্তু যে হিমালয় থেকে যে ৫টা নদী উৎপন্ন হয়েছে, তার যে পলি মাটি জমতে 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 এই বাংলাদেশ তৈরি হয়েছে, ঠিক আছে? সেখানে অনেক আগে অনেক ভালো সভ্যতা ছিল, অনেক আধুনিক সভ্যতা ছিল। সো এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উদ্দেশ্যই হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে বাংলাদেশে অনেক আগে যে অনেক ভালো সভ্যতা ছিল, যে ২৫০০ বছর আগে, যে ওখানে কিন্তু অনেক কি বলে যে অনেক ইম্পর্টেন্ট কিছু কাজ পাওয়া গেছে, বা যেমন কিছু নিদর্শন পাওয়া গেছে যার দ্বারা বোঝা যায় যে বাংলাদেশে ২৫০০ বছর পূর্বে এখানে একটা ভালো সভ্যতা ছিল। ঠিক আছে, মানে এই আপনারা কারা কারা নরসিংদীতে আছেন একটু জানিয়ে দিবেন, যে উয়ারি বটেশ্বর সম্পর্কে একটু ভালো করে জেনে নিবেন, কেমন? ওকে। আচ্ছা, সো এগুলো হচ্ছে যেমন আমাদের আরো যে সকল প্রত্নতাত্ত্বিক যেমন এই যে উয়ারি বটেশ্বর, এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনাকে এই পড়াটা পড়ার সময় আরো বাংলাদেশের যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে এগুলো পড়ে ফেলতে হবে, তাহলে যেখান থেকে প্রশ্ন আসুক এটা আপনি পারবেন। যেমন আরেকটা হচ্ছে কি, আমাদের যে মহাস্থানগড়, যেটা বগুড়ায় অবস্থিত। মহাস্থানগড় কোথায় অবস্থিত? কে কে জানেন? বগুড়াতে কার কার বাসা একটু জানিয়ে দেন। বগুড়াতে অবস্থিত। ময়নামতি, যেটা হচ্ছে আমাদের কুমিল্লায় অবস্থিত। সোনারগাঁও, আমাদের সোনারগাঁও, তার পাহাড়পুর, তারপর বিভিন্ন বিহার, ঠিক আছে, এগুলো। তারপরে এই যে উয়ারি বটেশ্বর, ওকে। বিহার মানে কি? বিহার হচ্ছে যে বৌদ্ধদের বিহার, তাই না? ওকে। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের আহ নেক্সট যে প্রশ্নটি আছে, ওকে, নেক্সট কোশ্চেনে। সো আপনাকে কিন্তু আজকে বলে দিচ্ছি যে কিভাবে পড়লে আপনি ভালো করতে পারবেন পরীক্ষায়, বা কিভাবে পড়লে হচ্ছে আপনার পড়াটা বেশি ইফেক্টিভ হবে, ঠিক আছে? সো এজন্য এই আপনি যে টপিকটা পাবেন, এই ফোন, সো এই সেম টপিকটা, আপনি যে টপিকটা পড়বেন ওই টপিকের অ্যাসোসিয়েটেড আর কি কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে এগুলো আপনি একসাথে পড়ে নেবেন। বাট বিভিন্ন গাইডে তো একবারে জগা খিচুড়ি ভাবে আসে, যেটা পড়লে হবে না। সো এই জন্য অনেকেই পরীক্ষা খারাপ করার একমাত্র কারণই হচ্ছে সরাসরি বই মুখস্থ করা। বইয়ের পাশাপাশি আপনাকে বুঝতে হবে যে কিভাবে বইটা পড়তে হবে, ওকে। আর আমাদের যে অনলাইন যে ব্যাচ আছে সেখানে তো আপনি ফুল প্রস্তুতি, আমরা এভাবেই এমনভাবে পড়াবো যে আপনাকে রিলেটেড টপিক গুলো সবকিছু একসাথে নিয়ে এসে পড়ানো হবে, যাতে ওই পড়াটা আপনার সারা জীবন মনে থাকবে। একবার পড়বেন, সারা জীবন মনে থাকবে। খুব ভালো প্রস্তুতি আপনার হবে। পরীক্ষার হলে বলবেন না, পাশাপাশি তো এক্সাম আছে, আপনি যত বেশি মডেল টেস্ট দিবেন তত বেশি আপনার ইমপ্রুভ হয়। দেখেন কি আছে, প্রসব পরবর্তী জটিলতা কোনটি? অ্যান্টিপার্টাম হেমোরেজ, প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, অ্যান্টিপার্টাম অ্যাক্লামশিয়া, পোস্টপার্টাম হেমোরেজ। প্রসব পরবর্তী জটিলতা কোনটি? জব,
আচ্ছা, এর মধ্যে দেখেন অপশন এতে আমাদের যেটা আছে এন্টিপার্টাম হেমোরেজ। এন্টিপার্টাম হেমোরেজ যেটাকে হচ্ছে আমরা আহ, বলি যে প্রিপার্টাম হেমোরেজ বা এন্টিপার্টাম হেমোরেজ, যেটা হচ্ছে মূলত আমাদের যে জেনিটাল ব্লিডিং যেটা হয়, সেটা হচ্ছে যে যে প্রেগনেন্সির আমাদের হচ্ছে যে প্রেগনেন্সির শুরুর যে 24 উইকস এর মধ্যে যেটা হয়ে থাকে এটাকে মানে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ। কেমন? ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে অ্যান্টিপার্টাম হ্যামোরেজ কোনটি। ওকে, যেটা হচ্ছে প্রেগনেন্সির যে 24 সপ্তাহের মধ্যে যেটা হয়। ওকে, আচ্ছা। আচ্ছা, আর এই যে অ্যান্টিপার্টাম হেমোরেজের যে সাইড ইফেক্টটা সেটা কি হয় যে ফিটাল বার্থ ওয়েটটা এটাতে কমে যায়। ওকে, সো সবাই অ্যান্সার দিয়েছেন যে পোস্টপার্টাম হেমোরেজ। ও কি করছে দেখো। আচ্ছা, যে প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেইন, অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া, পোস্টপার্টাম, ইয়েস। পিপিএস হচ্ছে প্রসব পরবর্তী জটিলতা। পিপিএস হচ্ছে আপনারা হচ্ছে যখন এমন টপিকগুলো পাবেন এই টপিকগুলো সম্পর্কে, এটা সাইন সিমটম কি, তারপর এটা কমপ্লিকেশন কি, তারপর এটার ম্যানেজমেন্ট কি, এটার মিডওয়াইফারি ম্যানেজমেন্ট কি, বা এটার যে মেডিকেল ম্যানেজমেন্ট কি, এগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, তাহলেই দেখবেন পরীক্ষায় কমন চলে আসবে। ওকে, আর আপনারা যারা যারা আমাদের যে মিডওয়াইফ প্রিলি প্রস্তুতিতে ক্লাস নেই, আর আরো কিছুক্ষণ নেই। ওকে, সিদ্ধাতুল মুনতাহা আপনি পেজে কি ইনবক্স করেছেন একটু জানান। দেখ 828 লিখলেই হবে বাংলা। আচ্ছা, পেজে একজন মেসেজ করছেন সিদ্ধাতুল মুনতাহা মিডওয়াইফ। আচ্ছা, আপনারা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচে মিডওয়াইফের জন্য স্পেশাল ব্যাচে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন এখানে। উম, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই, পাশাপাশি বলি নবজাতক মৃত্যুর কারণ কি। নবজাতক মৃত্যুর কারণ কি? ওকে, অ্যাকুট রেসপিরেটরি ইনফেকশন, হাইপোথার্মিয়া, অতিরিক্ত রক্তক্ষরণ, অ্যানিমিয়া। সবাই এই প্রশ্নের অ্যান্সারটা একটু দিন দ্রুত। নবজাতক মৃত্যুর প্রধান কারণ কি? নবজাতক মৃত্যুর প্রধান কারণ কি? দেখেন, এই যে নবজাতকের মৃত্যুর অনেকগুলো কারণ আছে, যেমন হচ্ছে যে ইনফেকশন। ওকে, তারপর হচ্ছে আমাদের যেমন প্রসবকালীন যদি আঘাত পায়, ওকে, সে কারণে হতে পারে। তারপর ওয়েট কম থাকে, লো বার্থ ওয়েট। ওকে, তারপর যদি ডায়রিয়া হয় বা জন্মগত যে কোনো ধরনের যে ডিফিকাল্টিস, এআরআই, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। কেমন? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর দেখেন নবজাতকের আরো কি হতে পারে, যেমন হচ্ছে জন্ডিস, তাই না? দেখেন, যেটাকে বলি আমরা নিউরেটাল জন্ডিস। নিউরেটাল জন্ডিস কয় টাইপের, কে কে জানেন? আপনারা কে কে জানেন সবাই একটু জানিয়ে দেন নিউরেটাল জন্ডিস। আপনারা তো বেশি সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে এই প্যাশন গুলো নিয়ে বেশি কাজ করেন, তাই না? কে কে জানেন সবাই একটু জানিয়ে দেন। নিউরেটাল জন্ডিস হচ্ছে দুই ধরনের। কি কি? কে কে জানেন নিউরেটাল জন্ডিস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস। ঠিক আছে, নিউরেটাল জন্ডিসের দুই ধরনের, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। প্রিম্যাচিউরিটি বার্থ অ্যাসপাইসিয়া, ফিজিওলজিক্যাল অ্যান্ড প্যাথোলজিক্যাল।
ওকে, দেখতে পাচ্ছি অনেকেই আপনারা অ্যান্সার করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফিজিওলজিক্যাল জন্ডিস অ্যান্ড প্যাথোলজিক্যাল জন্ডিস, ঠিক আছে? তো হচ্ছে আহ, হচ্ছে আপনার যে প্যাথোলজিক্যাল জন্ডিস যেটা, এটা হচ্ছে শিশুর জন্য বেশি মারাত্মক। কেমন? যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, প্যাথোলজিক্যাল মানে বিভিন্ন ডিজিজের কারণে যদি হয়, তাই তো? যেমন এটা হতে পারে যে আপনার বাইল ডাক্ট অবস্ট্রাকশন হতে পারে, তাই না? এইসব কারণে যদি হয় সেক্ষেত্রে, বা ইনফেকশনের কারণে যদি হয় এক্ষেত্রে। সো প্যাথোলজিক্যাল জন্ডিস এটা হচ্ছে সবচেয়ে বেশি সিরিয়াস, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে মূলত যে বা জন্ম গ্রহণের মানে জন্ম হওয়ার 24 ঘন্টার মধ্যে যেটা হয়ে থাকে, এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল জন্ডিস। ওকে, আচ্ছা। আর যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল যে জন্ডিস, এটা হচ্ছে মূলত বাচ্চার কোনো ক্ষতি করে, এটা অটোমেটিক্যালি, এটা কি অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি আমাদের নেক্সট পরীক্ষা আসতে পারে যে কোন জন্ডিসটা শিশুর জন্য বেশি ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু আসতে পারে। ওকে, সো একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল। ক্লিয়ার? আচ্ছা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা। সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেন। দেখেন, এই যে সেক্সুয়াল যে ডিজিজ গুলো আছে, যেমন সিফিলিস, ডায়াবেটিস, ইউটিআই, ক্যান্সার। ওকে, এর মধ্যে আমরা সবাই জানি এটা হচ্ছে সিফিলিস, তাই না? সিফিলিস, গনোরিয়া, এগুলো। ওকে, আচ্ছা। আমরা চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। দেখেন, বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? আচ্ছা, হ্যাঁ, বিশ্বের সর্বাধিক কার্বন নির্গমনকারী দেশ হচ্ছে চীন, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে? চীনের পরে হচ্ছে যুক্তরাষ্ট্র, চীনের পরে হচ্ছে যুক্তরাষ্ট্র। আচ্ছা, ওকে। কারণ হচ্ছে চীন হচ্ছে মূলত তাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা সবাই জানেন যে চীন হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে বেশি যে টেকনোলজি বা এগুলো সবচেয়ে উৎপাদন সবচেয়ে বেশি হয়ে থাকে, ইলেকট্রিক্যাল, এই প্রত্যেকটা সবকিছু কি কয়লা নির্ভর। এদের যে প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো হচ্ছে কয়লা নির্ভর, ঠিক আছে? এ কারণে হচ্ছে তাদের পৃথিবীর 4 ভাগের 1 ভাগ যে কার্বন নিঃসরণ করে চীন, ঠিক আছে? আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট যে কোয়েশ্চেন, শেষ করে দিব। বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয় কবে? বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয় কবে? ওকে, এটা এটা হচ্ছে কবে, কে কে জানান? প্রজাতন্ত্রের যেদিন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই নামটি দেয়া হয়েছিল, এই দিনই হচ্ছে বাংলাদেশ প্রজাতন্ত্রের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এটা হচ্ছে 1971 সালের, 1971 সালের বলে দিলাম, 1971 সালের 17ই এপ্রিল, যেদিন হচ্ছে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন। ওকে, সো এটাই হচ্ছে ওই দিনই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা করা হয়েছিল, যেদিন মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন। ঠিক আছে? ওকে, সো 15-র কারেক্ট আনসার হচ্ছে 2রা মার্চ হচ্ছে পতাকা উত্তোলন দিবস। তুমি সিদরাতুল মুনতাহা দিয়েছো ক। ক হচ্ছে 2রা মার্চ হচ্ছে কি, যে প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল কোথায়, কে উত্তোলন করে, কে কে জানেন? উত্তোলন করে আসম আব্দুর রব, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ছিল আসম আব্দুর রব। তিনি 2রা মার্চ প্রথম পতাকা উত্তোলন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যেটা বট গাছ আছে, সেই বট গাছের নিচে, এখনো বট গাছটা আছে, আপনারা সবাই এসে ঘুরে যায়েন সেই বট গাছের ওখানে।
ওকে, সো 17 এপ্রিল হচ্ছে 1971 হচ্ছে গণপ্রজাতন্ত্রের ঘোষণা করা হয়। ক্লিয়ার? চলে আসছে নেক্সট কোশ্চেন। হার্টের বাহিরের আবরণ, এটা আপনারা সবাই জানেন যে পেরিকার্ডিয়াম। প্লুরা হচ্ছে হার্টের লাংস এর কভারিং এর নাম, ঠিক আছে? আর পেরিটোনিয়াম হচ্ছে আমাদের যে অ্যাবডোমেনের যে লেয়ার, ওকে, অ্যাবডোমিনাল যে লাইনিং এইটা। আচ্ছা, পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের হার্টের যে বাইরের। আর হার্টের যে মাস্কুলার যে লেয়ারটা আছে এটা কি হবে, কে কে জানেন? হার্টের মাস্কুলার যে লেয়ারটা আছে, এই যে পেরিকার্ডিয়াম আর হচ্ছে আমাদের পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম কোথায় থাকে? পেরিমেট্রিয়াম ইউটেরাসের কভারিং এর নাম হচ্ছে পেরিমেট্রিয়াম। ওকে, আর হচ্ছে মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? ওকে, মেট্রিয়াম মানে হচ্ছে ইউটেরাস, তাই না? ওকে, পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম এন্ড মায়োমেট্রিয়াম, ঠিক আছে? আর মাস্কুলার লেয়ারটা থাকে হচ্ছে মাঝখানে, যেমন হচ্ছে আমাদের এই যে এখানে আছে কি পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম এটা হচ্ছে মাস্কুলার লেয়ার, ওই অংশে যে মাসেল থাকে, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশের, আচ্ছা আর পড়াবো না, 11টা যেহেতু বেজে গেছে। সবাইকে আজকে সময় নিলাম বেশি, বাট পড়াইলাম মোটামুটি ভালোই। তো হচ্ছে মিডওয়াইফ আপনারা যারা আছেন, আপনাদের প্রস্তুতিটা নিতে হবে দুর্দান্ত। যদি প্রথম চান্সে বা অনেকে হয়তো সেকেন্ড চান্সেও আসেন পরীক্ষা দিবেন, বাট হতাশ হওয়া যাবে না, বিকজ অফ হচ্ছে এখন থেকেই পড়তে হবে। গাইড মুখস্থ করলে কখনোই চান্স পাওয়া সম্ভব না, এটা মাথায় রাখবেন। আপনাকে প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানের সবচেয়ে বেশি নলেজ রাখতে হবে। বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, এই তিনটা সাবজেক্টে আপনাকে খুব ভালো করতে হবে। বাংলাতে একেবারেই শুরু থেকে আপনাকে সাহিত্য থেকে সাহিত্য, তারপরে হচ্ছে যে গ্রামার, এগুলোতে যেমন শব্দ, বর্ণ, শব্দ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বাংলাতে, ঠিক আছে? এরপর অন্যান্যগুলো তো আছেই, ঠিক আছে? সমাস, কারক, এগুলো তো থাকবেই, ট্রান্সলেশন এগুলোও থাকবে, ঠিক আছে? এগুলা আপনাকে প্রত্যেকটা বিষয়, বিশেষ করে রুলস গুলো খুব ভালো করে করতে হবে, হ্যাঁ? তাহলে আপনি ভালো করতে পারবেন। আর পাশাপাশি ইংলিশ সেকেন্ড পার্টে গ্রামার, পাশাপাশি হচ্ছে যে লিটারেচার, ইংলিশ লিটারেচার থেকেও প্রশ্ন আসে। সাধারণ জ্ঞানে হচ্ছে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক, পাশাপাশি হচ্ছে আপনাদেরকে আরেকটা বলে যে আইসিটি থেকে পরীক্ষা প্রশ্ন, আইসিটি, আইসিটি, ঠিক আছে? মানে তথ্য প্রযুক্তি থেকেও পরীক্ষায় প্রশ্ন আসবে। এরপর দৈনন্দিন বিজ্ঞান আছে, সেখান থেকে প্রশ্ন আসবে। সো আপনাকে বুঝতে হবে যে আপনার কোনগুলা সবচেয়ে বেশি পড়তে হবে। তবে আমার সাজেশন হচ্ছে আপনি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এই ৩টা আবার খুব ভালো করে পড়বেন। দেখবেন টেকনিক্যাল গুলো আপনি এমনিও পারবেন, না? ঠিক আছে? আচ্ছা, 20 পর্যন্ত নেন। আচ্ছা, দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? দেখেন, দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি, কে কে জানেন? 20 পর্যন্ত কন্টিনিউ করি। দেশের আচ্ছা, দেখেন আমাদের দেশের প্রথম কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? দেশের প্রথম কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে আমাদের উত্তরা ইপিজেড। যেটা উত্তরা ইপিজেড, এটা কিন্তু উত্তরা ঢাকা না, এটা হচ্ছে নীলফামারী, কেমন? ওকে, নীলফামারী জেলার মঙ্গলসিতে অবস্থিত, কেমন? ওকে, যেটা কার্যক্রম শুরু হয় হচ্ছে 1999 সালে। বাংলাদেশে পরীক্ষা আসতে পারে মোট ইপিজেড কতটি? বাংলাদেশের মোট ইপিজেড হচ্ছে 10টি। বাংলাদেশের মোট ইপিজেড মানে কি? ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে? ওকে, বা যেটাকে হচ্ছে বাংলায় বলি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। বাংলাদেশে চালুকৃত সরকারি ইপিজেড হচ্ছে 8টি, সরকারি ইপিজেড হচ্ছে 8টি, কেমন? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বাংলাদেশের বৃহত্তম ইপিজেড নির্মাণ করা হবে হচ্ছে পটুয়াখালী। আর দ্বিতীয় বৃহত্তম যে ইপিজেডটা সেটা হচ্ছে ঢাকা ইপিজেড, যেটা সাভারে অবস্থিত। আর কৃষিভিত্তিক যে ইপিজেড আছে এটা হচ্ছে উত্তরাতে অবস্থিত, কোথায়? নীলফামারী জেলায়, ঠিক আছে? নীলফামারী জেলা। আচ্ছা, সো আর ইপিজেড প্রতিষ্ঠিত হয় 1980 সালে। নেক্সট কোয়েশ্চেন, গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ কি? গর্ভাবস্থায় মায়ের ঝুঁকিপূর্ণ শনাক্তকরণ সাইন কি? 18 নম্বর কোশ্চেন অ্যান্সার, 18 নম্বর। 18 নম্বর হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ 18 নম্বর। 19 নম্বর, পারমাণবিক ক্লাবের তালিকায় কততম সদস্য? যেমন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা রাশিয়ার সহযোগিতা করছে। সো এখানে পারমাণবিক ক্লাবের বাংলাদেশ সদস্য হচ্ছে, দেখেন,
পারমাণবিক ক্লাবের বাংলাদেশ সদস্য হচ্ছে 33তম। 20 নাম্বার, স্পাইনাল নার্ভ কয়টি? স্পাইনাল নার্ভ কয়টি? স্পাইনাল নার্ভ হচ্ছে মোট, হ্যাঁ, 31 জোড়া। কারেক্ট আনসার হচ্ছে 31 জোড়া। ঠিক আছে, 31 জোড়া। আর আমাদের স্পাইনাল কর্ড হচ্ছে টোটাল 33। ওকে, 33টি স্পাইনাল কর্ডে 31টি স্পাইনাল নার্ভ আছে। আর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া। ক্রেনিয়াল নার্ভ এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 20 পর্যন্ত নিলাম। কালকে আবার ক্লাস নিবেন ইনশাল্লাহ রাত 10টায়। আপনারা সবাই উপস্থিত থাকবেন। ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই বলবেন আজকে ক্লাসটি কেমন লাগলো 1 মিনিটের মধ্যে আপনারা জানাই দেন। 1 মিনিটের মধ্যে আপনারা জানিয়ে দেন আজকের ক্লাসটি কেমন লাগলো। সবাই একটু জানিয়ে দিবেন। আর আমাদের স্পেশাল ব্যাচে আপনারা যারা যারা ভর্তি হতে চান খুব দ্রুত একটু জানিয়ে দেন। ওকে, আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা একটু সবাই জানিয়ে দেন। আজকের ক্লাসটি কেমন লাগলো আপনাদের। আর মিডওয়াইফারি নিয়োগ প্রস্তুতি, জব পেতে হলে আপনাকে এখন থেকে প্রস্তুতি, একটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আগামী 6 মান্থ হাতে রেখে প্রতিদিন কমপক্ষে 3-4 ঘন্টা পড়বেনই প্রতিদিন। ওকে, তাহলে আপনি অফকোর্স ভালো করতে পারবেন। অফকোর্স আপনি ভালো করবেন, কনফার্ম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা পরীক্ষার আগে 1 মাস পড়বেন তাদের কিন্তু অনিশ্চিত ভবিষ্যৎ। ঠিক আছে, তাদের হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত। তারা দেখবেন যে, এবং আর আমার রেগুলার এক্সাম দেওয়ার চেষ্টা করবেন, বিকজ অফ হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনাকে প্র্যাকটিস করতেই হবে। সো প্র্যাকটিস হচ্ছে যে এক্সাম প্র্যাকটিস করতে হবে, বেশি এক্সাম দিতে হবে। বাসায় বসে এক্সাম দিবেন ওএমআর শিটে, যদি পারেন যে ওএমআর শিটে এক্সাম দিবেন। আর আমাদের স্পেশাল ব্যাচে যারা ভর্তি হবেন আমরা ওএমআর শিট আপনাকে পাঠিয়ে দেবো, লেকচার শিটগুলো পাঠিয়ে দেবো। আপনি বাসায় বসে আমাদের সাথে লাইভ এক্সাম দিবেন। লাইভ এক্সাম কেমন? মনে করেন আমাদের 500 স্টুডেন্ট, সেই 500 স্টুডেন্ট জুমে আমাদের সাথে কানেক্ট হবে। কানেক্ট হয়ে সবাই মনে করেন যে এক্সাম অ্যাটেন্ড করবে জাস্ট টাইমে, 1 ঘন্টার ভিতরে সে এক্সাম কমপ্লিট করবে 100 মার্কের। এভাবে হচ্ছে আমরা প্রস্তুতিটা নেব। কেমন? ওকে, সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা ভর্তি হবেন খুব দ্রুত যোগাযোগ করবেন। আর কালকে আবার 10টায় ক্লাস হবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।